আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল superbiker.h। তো আজকে অনেকদিন পরে ক্যামেরা নিয়ে বের হয়েছি, প্রায় 2 মাসের মতো হবে। এই 2 মাসে আমার বাইক চেঞ্জ হয়েছে। আমার পালসার এসটা আমি সেল করে দিছি এবং পালসার এস সেল করে আমি একটা হাঙ্ক নিয়েছি। একটা হাঙ্ক ওল্ড মডেলের একটা হিরো হন্ডা যে হাঙ্কটা, সেই হাঙ্কটা আমি নিয়েছি। সো ওইটা আমি আপনাদের সাথে সামনের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব, গাড়িটা দেখাবো আপনাদেরকে। আর এখন আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতেছেন আমার কাছে, এটা হচ্ছে হন্ডা সিবি 160R এর। সো এই বাইকটা আসলে আমি বিগত 10 থেকে 15 দিন ধরে রাইড করতেছি। আর আজকে এই বাইক নিয়ে আমি হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি এবং আমার এই 10 দিনে মোটামুটি এই বাইকটা প্রায় 500 কিলোমিটার প্লাস চালাইছি। সো যাওয়ার পথে আপনাদের সাথে এই বাইকের খুঁটিনাটি যে বিষয়গুলো আমি যেগুলো ফিল করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশেষে আমি এখন যাচ্ছি কাঁচপুরে। ঢাকা থেকে বের হয়ে গেছি। কাঁচপুরের পর থেকে মোটামুটি ভবের চর পর্যন্ত এই রাস্তাটা না খুবই রিস্কি একটা রাস্তা। ডাবল লেন হওয়ার পরও রিস্কিটা কেন আমি আপনাদেরকে বলতেছি। আপনি দেখবেন হাতের বাম সাইড থেকে প্রচুর পরিমাণ অটো, একটু পর পর প্রচুর পরিমাণ অটো হচ্ছে কি আপনার রং সাইডে ঢুকে যায়। এই দেখছেন এই যে অটো দেখছেন, এগুলো শুধু একটা দুটো না ভাই, একটু পরে পরে প্রচুর পরিমাণে প্রচুর, মানে এইরকম একটা হাইওয়েতে এইরকম এই জিনিসগুলো খুবই রিস্কি। তো যাই হোক, আপনাদের যাওয়ার পথে বলছিলাম যে হন্ড্রেড নিয়ে কিছু বলবো। হন্ড্রেড বাইকটা কেমন, বা আমি যে আমার যে এক্সপিরিয়েন্স হন্ড্রেডের সাথে এইটা জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সো প্রথমত বলি, হন্ড্রেড বাইকটা কাদের জন্য পারফেক্ট। এটা হচ্ছে আপনার একটা ভদ্র সেগমেন্টের বাইক, একটা জেন্টল বাইক, ঠিক আছে। সো এটার কোনো এজ ম্যাটার না। এটা হচ্ছে আপনার একদম বয়স্ক থেকে বয়স্করাও চালায় দেখছি, আবার একদম মানে ইয়াং জেনারেশনও চালায় এই বাইকটাকে। সো সিবি 160 বাইকের যে ভালো দিকগুলো আছে, এই ভালো দিকগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করবো। এখন এই বাইকের সিটিং পজিশনটা যথেষ্ট ভালো। আপনার কোনো ব্যাক পেইন শোল্ডার পেইন কিছুই আমি ফিল করি নাই কখনো, আশা করি কেউই করে নাই, আপনারা যে করবেন না। লং রাইডেও গাড়িটা খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। রাইডিং পজিশনটা ভালো, ওয়েট ব্যালেন্সও যথেষ্ট সুন্দর। তারপর হচ্ছে আপনার ভাইব্রেশন নিয়ে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, কারণ একটা বাইকের ভাইব্রেশন যত কম হবে বাইকটা চালা যত বেশি মজা পাবেন। সো ভাইব্রেশনের ক্ষেত্রে আমি বলবো এই বাইকের যে ভাইব্রেশন, সেটা খুবই মিনিমাল একটা ভাইব্রেশন। আপনি হাতে হ্যান্ডেলে এবং আপনি হচ্ছে লেগে খুবই কম পাবেন। যখনই আপনি 90-90-র উপরে যাবেন তখন আপনি ভাইব্রেশন ফিল করবেন। কিছুটা ভাইব্রেশন 90 উপরে গেলে আপনি ফিল করবেন, যেটা আসলে খুবই নর্মাল। সাসপেনশনটা যথেষ্ট সফট, সামনেটা যদি একটু হার্ড, বাট হন্ড্রেডের পিছনের সাসপেনশন যেটা আছে বড় শর্ট সাসপেনশন, সেটা যথেষ্ট সফট। খারাপ দিক দিয়ে যদি বলতেই হয়, তো প্রথমত বলতে হবে যে এটা রেডি পিক আপটা কম। এটা রেডি পিক আপের গাড়ি না, বা টপ স্পিডের গাড়ি না, ঠিক আছে। এটা হচ্ছে কমফোর্টেবলি রাইড করার জন্য একটা গাড়ি এবং খুবই স্মুথ। এই যে আমি 70 আছি, আমার বিন্দু মাত্র কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না। 5,000-5,500 RPM গাড়িটা 72-73 উঠে যায়। মানে সব কিছু মিলিয়ে আপনি এটাকে খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এবং এই বাইকটা আসলে কমফোর্টেবলি রাইড করার জন্যই, যারা লং রাইডের জন্য খুঁজতেছেন বাইক, তাদের জন্য হন্ড্রেড বেস্ট। যদি আপনার বাজেট 1 to 1 লাখ 10 থাকে, হন্ডার গাড়িগুলো আপনার আমি দেখেছি আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে শুরু করে, ফিচার্স কম বাট বাইকগুলো যথেষ্ট রিলায়েবল, যথেষ্ট রিসার্চ করে বানানো। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমি ফিল করছি হন্ডার ক্ষেত্রে, মানে ইঞ্জিনের হিটিং যে হিটিং ইস্যু ভাই টোটালি নাই। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, সেটা আমি গাড়িটা দাঁড়া করে দাঁড়ান, দেখছেন আমি কিন্তু একটু ট্যাপিটা সাউন্ড আসছে, বাট দেখেন আমি 10 সেকেন্ডও হাত দিয়ে রাখতে পারবো। আমি যদি গ্লাস খুলেও দিই এরপরেও দেখছেন মানে ইঞ্জিনটা হিটিং ইস্যু যেটা আছে, ওই হিটটা কিন্তু এই ইঞ্জিনে খুবই কম, যেটা আমি ফিল করছি। মানে ইঞ্জিন হিটিংয়ের কোনো ইস্যুই নাই। এই জিনিসটা হচ্ছে একটা বাইকের সব থেকে বড় অ্যাডভান্টেজ, কারণ আপনি যখন একটা বাইক চালাবেন, যখন ইঞ্জিনটা হিট হবে তখন কিন্তু পারফরমেন্সটা ড্রপ করবে আপনার ওই বাইকের। হন্ডার গাড়িগুলোর ক্ষেত্রে মানে আমি এই জিনিসগুলো পাইছি। জ্যাম নাকি আবার দেখুন, এফজেড ভার্সন 1, মানে ফিজার ভার্সন 1,
বাইকটার বয়স 10 থেকে 15 বছর তো অবশ্যই হবে, অথচ এখনও 3 জন নিয়ে এই বাইকটা 90+ টানছে। যারা এফজেডকে কচ্ছপ বলে তাদের জন্য এই ভিডিওটা। ভার্সন 2 কচ্ছপ হইতে পারে, বাট ভার্সন 1 কখনোই কচ্ছপ না। এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন। সো ক্যামেরাটা অন করছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। আমার সামনে একটা 4 হুইলার আছে, বাট এটা হচ্ছে একটা স্কুটি। একটা স্কুটির দুই পাশে দুটো চাক্কা লাগাই দিছে। আসলে ও আচ্ছা, ওনার একটা পা নাই ওনার। এরপরে ওনার বাইকের নেশা এতটাই। আসলে এমন মানুষদের প্রতি না আসলে আমাদের রেসপেক্ট আরও বেড়ে যায় যখন আমরা দেখি এরকম মানুষ রাস্তায় ঘাটছে। আমাদের খুবই রেসপেক্ট তাদের বেড়ে যায়, কারণ তারা এত কষ্ট করেও বাইকের প্রতি তাদের যে ভালোবাসাটা, সেই ভালোবাসা তারা বাঁচিয়ে রাখছে। তাদের একটা পা নাই, বাট সে কি সুন্দর ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর, সেই যাক, দোয়া করি। সো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা সেনানিবাস। সেখান থেকে নোয়াখালী যেতে আমার সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি এই স্পিডে রাইড করি। সো অবশেষে 110 কিলো চালানোর শেষ। আমি অলরেডি লাকসামের দিকে ঢুকে গেছি, কুমিল্লা থেকে পদুবাজার বিশ্ব রোড পার হয়ে। এখন হচ্ছে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে এক রোডে চলে যাব। এই শীতে যারা বাইক চালাবেন তারা কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রথমত গ্লাভস অবশ্যই মাস্ট। দেন হচ্ছে আপনার প্যান্টটা যদি ফুল প্যান্ট হয় সেক্ষেত্রে একদম পুরো ঢেকে রাখবেন। অবশ্যই একটা চেস্ট গার্ড কিনবেন, নইলে কিন্তু আপনার বুকে মারাত্মক ঠান্ডা লাগতে পারে এবং সেখান থেকে আপনার শ্বাসকষ্ট হতে পারে, যেটা আমি ফিল করছি। দেন হচ্ছে আপনার মানে শরীরের শুধু চোখ দুইটা বাদে হেলমেটের ভাজেটা অবশ্যই নামায় রাখবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব শীতকালে রাতে বাইক না চালাইতে, বা লং ট্যুরের ক্ষেত্রে যে টুকটাক কাজ থাকে আশেপাশে রাতে ইয়ে করতে পারেন, বাট লং ড্রাইভের ক্ষেত্রে রাতে বাইকটা না চালাইতে, কারণ এত কুয়াশা মানে কি বলবো। প্লাস হচ্ছে আপনার রাতে ঠান্ডাটা প্রচণ্ড বেশি পড়ে, সেই সাথে হচ্ছে আপনার এই রাতে বাতাসটাও অনেক বেশি। এখন বর্তমানে আছে হচ্ছে এটাকে কি বলা হয়, নাথের পেটুয়া। সো এরপর থেকে হচ্ছে নোয়াখালী শুরু। সো আমার মাইজদি পর্যন্ত যাইতে আর মাত্র 28 কিলো। সো আলহামদুলিল্লাহ বাইকের সব কিছু ঠিক আছে। বাট হর্নেট রাইড করার পরে একটা জিনিস আমার কমপ্লেইন মনে হয়েছে, সেটা হচ্ছে এই বাইকের সাউন্ড। আপনি যখন লং ট্যুরে লং রাইড দিবেন এই বাইকের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। লং রাইড দেওয়ার পর সব বাইকের সাউন্ডই চেঞ্জ হয়, বাট এটা সাউন্ড একটু বেশি নষ্ট হয়। সো চলে আসছি চৌরাস্তা, চৌমনি চৌরাস্তা ক্রস করে ফেললাম। সো এখন বাজে 3টা 4। সো 11টা 12-তে রওনা হয়েছি, 3টা 4। আমি টু বি অনেস্ট আজকে গাড়ি 70 থেকে 60 থেকে 70 এর উপরে গাড়ি উঠাই নাই, খুবই কম উঠাইছি। সো এই হচ্ছে হন্ডার সাথে আমার একটা খুব সুন্দর একটা জার্নি শেষ হলো এর মাধ্যমে। কি একটা অবস্থা রে ভাই, বাড়ির সামনে এসে মানে আমার এখান থেকে বাসা 2 থেকে 3 কিলো, এখানে এসে বাইকের তেল শেষ। আসলে বাইকটা যে রিজার্ভে চলতেছে আমি জানি না। আমি এই অবস্থায় ঢাকা থেকে চলে আসছি, কিন্তু তেলের মিটারে এখনো 1 দাগ দেখাচ্ছে দেখে আমি আর তেলটা নেই। আহা, ঝামেলায় পড়ে গেলাম। এখন তেল পাবো কই রে ভাই, কি একটা পেইন, একটা হ্যাসেল। আমি জানলে অবশ্যই রিফিলিং করে দিতাম। পেইন, আরে ভাই তেলের দোকান আছে আশেপাশে? তেলের দোকান আছে আশেপাশে? আরে মাই দেওয়া যাইতে ওকে। আরে বাইক ঠেলতে হবে, এখন বহুদিন পরে বাইক ঠেলতেছি, কি আর করার। যাই হোক বন্ধুরা, দেখি আমার ক্যামেরা চার্জও শেষ, তেলটা ভরে আমি চলে যাব। আপনার সাথে আবার দেখা হবে। সো এই আর কি অবস্থা, তেল শেষ হয়ে গেছে বাইকের। আমি জানি না যে বাইকের তেল নাই,
মানে মিটারে দেখাচ্ছে কিন্তু আপনার 1 দাগ আছে, বাট আর গাড়ি যে রিজার্ভে চলতেছে আমার এটা মাথায় ছিল না। সো কী আর করার, ব্যাটারির চার্জও শেষ, ক্যামেরার চার্জও শেষ। তো দেখা যাক, সামনে ইনশাল্লাহ মানে তেল ভরে চলে যাব। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ব্লগে। সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।